সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো জনাব নুরুল হক নূরের সাথে। তার আসলে পরিচয় করে দেওয়ার দরকার নাই, তিনি নবনির্বাচিত এমপি এবং ডাকসুর সাবেক ভিপি। আপনার অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে আরো থাকছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার ফারহানা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। আমরা অনেকগুলি বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই, সেই জন্য ছোট ছোট করে কিছু প্রশ্ন একবারে করে ছোট ছোট করেও কিছু উত্তর দিতে চাই। প্রথমে আপনার নুরুল হক নূর, আপনার কাছে যেতে চাই। তো জনাব নুরুল হক নূর, আপনি অনেক চড়াই উতরাইয়ের পরে আজকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। তো আপনার প্রাথমিক রিয়াকশন কি? প্রাথমিক রিয়াকশন আল্লাহর প্রতি শুকরিয়া এবং এদেশের সাধারণ মানুষ, ছাত্র সমাজ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আমাকে উৎসাহ দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা, তাদের উৎসাহ উদ্দীপনাই আসলে আজকের এখানে আসা। এটা আমার ওইভাবে লক্ষ্য ছিল না, অনেক ক্ষেত্রে কল্পনাও ছিল না, তারপরেও এসেছি। সেজন্য আমার পাশে যারা ছিলেন দুর্দিনে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আজকের এই সফলতা সেই সমস্ত মানুষদেরকেই আমি উৎসর্গ করছি যারা আমার পাশে ছিলেন, পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন। অনেকেই বলাবলি করছেন যে আপনি মন্ত্রী পরিষদে যোগ দিচ্ছেন, আসলে এটা আসলে কতটুকু সত্যি? আমরা দীর্ঘদিন ধরেই বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলন করে আসছি। সেই সময় থেকেই বিএনপির একটি ঘোষণা ছিল যে বিশেষ করে ফ্যাসিবাদ পতনের পূর্বেই, যে ফ্যাসিবাদ পতন পরবর্তী সময়ে যুগপৎ আন্দোলনের সঙ্গীদেরকে নিয়ে বিএনপি জাতীয় সরকার করবে। সেই জায়গা থেকে কিন্তু আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে এই জুলাই গণ অভ্যুত্থান, যেখানে আমাদের অন্তর্বর্তী সরকারে যাওয়ার সুযোগ ছিল, আমরা কিন্তু গ্রহণ করি নাই। এমনকি বিএনপি সহ আমরা আলাপ আলোচনা করেছি যে যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্যে দিয়ে দেশকে গণতন্ত্রের পথে নেওয়া। এই দাবিতেও কিন্তু বিএনপির সাথে আমরা সোচ্চার ছিলাম এবং বলা চলে যে যার ফলেই তারেক রহমানের সাথে আমাদের একটা বোঝাপড়া, সুসম্পর্ক গড়ে উঠেছে। তো স্বাভাবিকভাবেই তিনি বর্তমান বাংলাদেশের কয়েকদিন পরই প্রধানমন্ত্রী হবেন। তিনি যে কমিটমেন্ট দিয়েছেন সেটি তো তিনি বাস্তবায়ন করবেন। সেই জাতীয় সরকার হলে সে এখন বিএনপির সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে 4টি দল বোধহয়, সেই 4টি দল থেকে ক্যাবিনেটে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যদি আমাদেরকে জনাব তারেক রহমান বিবেচনা করে, আমরা অবশ্যই তার ডাকে সাড়া দেব। আন্দোলন সংগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে তার পরামর্শে আমরা রাস্তায় নেমেছি, লড়াই করেছি। এমনকি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় যখন আপনার জনশূন্য করে ফেলেছে, রাজপথে যখন গুলি করে মানুষ মারছে, আতঙ্ক ছড়াচ্ছে, সেই সময় কিন্তু আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দেখিয়েছি। তো আমাদের আস্থা বিশ্বাস আছে যে জনাব তারেক রহমান জাতীয় সরকার যুগপৎ আন্দোলনের শরীকদেরকে নিয়ে করবেন। সেখানে আমাদেরকে যে জায়গায় রাখেন আমরা সেটাতেই সন্তুষ্ট। বিএনপি 200+ আসন পেয়েছে, মানে 12টা আসন পেয়েছে বিএনপি জোট। তো এটা অনেকটা প্রত্যাশিতই ছিল, কিন্তু জামাতেরও তো উত্থান হয়েছে। এটাকে আপনি কিভাবে দেখেন একজন রাজনীতিবিদ হিসাবে? প্রথমত বিএনপি একটা ডেমোক্রেটিক পার্টি। বিএনপি একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল। 5ই অগস্টের পরে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা এটা সকলের কাছে পরিষ্কার ছিল। নির্বাচন 6 মাস আগে হোক আর 6 মাস পরে হোক, বিএনপি ক্ষমতায় আসবে, এটা পরিষ্কার ছিল। সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় এসেছে, এটা অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিক। তবে হ্যাঁ, অস্বাভাবিক হচ্ছে জামাতের উত্থানটা। কারণ গত 15-16 বছর তো জামাত প্রকাশ্যে কাজ করতে পারে নাই। তারপরে এই অল্প সময়ের মধ্যে জামাতের এই উত্থানটা, এটা নিয়ে আমার মনে হচ্ছে গবেষণা করা প্রয়োজন। এবং জামাতের এই উত্থানটা অবশ্যই দেশের ভবিষ্যতের জন্য একটি অশনি সংকেত। কারণ বাংলাদেশের মতো একটি জিও পলিটিক্সের জায়গা থেকে, স্ট্র্যাটেজিক জায়গা থেকে যদি এখানে কোনো আপনার ধর্মীয় গোষ্ঠীর উত্থান হয়, সেটা কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা, নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। তো কাজে এটা নিয়ে অবশ্যই যারা রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতিবিদ সকলে গবেষণা করবেন। এবং আমি মনে করি যে এই স্বাভাবিকভাবেই, বিশেষ করে গত 1.5 বছরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ছাত্রদের আন্দোলনকে ব্যবহার করে বা আন্দোলনকে পুঁজি করে জামাত কিন্তু ব্যাপক ফায়দা নিয়েছে এবং বিভিন্ন জায়গায় আপনার এই ছাত্র সমন্বয়ক এদেরকে প্রভাবিত করে তাদের লোক ঢুকিয়েছে অ্যাডমিনিস্ট্রেশন, এবং বিভিন্ন জায়গায় তারা দখল নিয়েছে বলতে গেলে। তো বিশেষ করে আমি মনে করি যে বাংলাদেশের গত 50 বছরের মধ্যে জামাত সবচেয়ে গত 1.5 বছরে এই সুযোগ সুবিধা এবং ফায়দাটা নিয়েছে। কাজেই সেটা একটা অস্বাভাবিক সময় ছিল। এখন একটা স্বাভাবিক সময়, গণতান্ত্রিক সরকার আসছে, নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা হবে। এখন তো আর জামাত ওই বিশেষ সুযোগ সুবিধাটা পাবে না। এমনকি নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি কিছু কিছু জায়গায় বিশেষ করে জামাতপন্থী প্রশাসনের লোকেরা কিংবা জামাতকে সুবিধা দিতে বিএনপি এবং বিএনপির মিত্র আমরা যারা নির্বাচন করেছি বলতে গেলে আমাদেরকে দড়ির উপরে রেখেছে, প্রশাসনিক হয়রানির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। কাজেই এই জায়গা থেকে তো অবশ্যই আমাদের সকলকে সতর্ক হতে হবে, ভবিষ্যতের জন্য সঠিক কর্মপন্থা ঠিক করতে হবে, নাহলে তো এই দেশ একটা আবার বড় ধরনের ক্রাইসিসে পড়বে। এবং জামাতের উত্থান মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আওয়ামী লীগকে ফেরানোর একটা রাস্তা তৈরি। কারণ তারা বলবে যে জামাতকে তো ওইভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটি অনেকেই ওইভাবে তো ভালো আসলে ভাবে রাজনীতিতে দেখে না, তো তাদেরকে উগ্রপন্থী সংগঠন হিসেবে দেখে, বা 71-এ তারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কাজে সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু এই জামাতের উত্থানের জন্য বলবে যে এখানে প্রো ডেমোক্রেটিক ফোর্স প্রয়োজন। সেক্ষেত্রে আওয়ামী লীগের বিষয়ে তারা চাপাচাপি করবে আওয়ামী লীগ এখানে ফেরাতে। কাজেই আওয়ামী লীগ যে গত 16 বছরে আমাদের উপর যে দৈত্য দানবের শাসন ব্যবস্থা চালিয়ে দিয়েছিল,
যার ভুক্তভোগী আমরা হয়েছে। আপনি বাসায় এসেছেন, আমার এই বাসায় 2বার আমার দরজা ভেঙে, আমার রুমের দরজা ভেঙে আমাদেরকে আটক করেছিল। এই ধরনের ফ্যাসিবাদী পরিস্থিতির মধ্যে যেন ভবিষ্যতে পড়তে না হয়, সেজন্য জামাতের পরিবর্তে এখানে গণতান্ত্রিক শক্তির উত্থান হতে হবে। গণতান্ত্রিক শক্তি হচ্ছে ছাত্র যুবক তরুণরা, যারা 5ই অগস্টের এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এবং যারা 5ই অগস্টের প্রেক্ষাপট তৈরি করেছে। এখানে এই তরুণদের দল, গণ অধিকার পরিষদ, এনসিপি, এরকম আরও দল আছে। এই সমস্ত দলগুলোকে আরও শক্তিশালী হতে হবে, আরও কার্যক্রম বাড়াতে হবে এবং রাষ্ট্র ক্ষমতায় যেহেতু বিএনপি আছে, বিএনপিকেও এই বিষয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে দেশের ভবিষ্যতের জন্য। কিন্তু সেক্ষেত্রে আমরা তো দেখলাম যে 24-এর আন্দোলনের যে আকাঙ্ক্ষা, বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী কোনো রাজনৈতিক শক্তি, বিকল্প রাজনৈতিক শক্তি বিকশিত হতে পারলো না। এর কারণ কি? এটা আসলে বয়স এবং অভিজ্ঞতার ঘাটতি, যার ফলে যে সমস্ত ছাত্র যুবক তরুণরা, আমাদের সহকর্মীরা সরকারে যাওয়ার সুযোগ পেয়েছিল, তারাও ভালো কিছু করতে পারেনি, বরঞ্চ তাদের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার, পুরানো রাজনৈতিক বন্দোবস্তের ধারায় আসলে নিজেদেরকে আপনার পরিচালিত করা, বিভিন্ন ধরনের দুর্নীতি, অনিয়ম, এই সমস্ত কারণে তারা যেভাবে আন্দোলন সংগ্রামে মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারে যাওয়ার ফলে সেটি আর পায়নি। এবং এখানে এই বিশেষ করে এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তো দুটো তরুণদের দলই গড়ে উঠেছে, একটি গণ অধিকার পরিষদ এবং এনসিপি। এই দুটো দলকে আমরা এক করতে অনেকবার চেষ্টা করেছি। সেখানে ওই যে আপনার নানান আপনার সুবিধাবাদী গোষ্ঠী তারা আসলে এক হতে দেয় নাই। কারণ হচ্ছে তরুণরা যদি এক হতো, তাহলে আজকে এই তরুণদের প্ল্যাটফর্ম হতো প্রধান বিরোধী দল, এবং সরকারি দল বিরোধী দল অকারণে বিরোধিতা নেই, তাদের মধ্যে একটা যৌক্তিক বোঝাপড়াও থাকতে হবে। সেখানে বিশেষ করে এনসিপির জামাতের সাথে যাওয়াটা একটা রাজনৈতিক বড় ভুল সিদ্ধান্ত বলে আমার ব্যক্তিগত বিবেচনায় মনে হয়। কারণ জামাতকে তো 50 বছরেও ইন্টারন্যাশনাল কমিউনিটি কিংবা দেশের মধ্যে মানুষ আসলে ভালোভাবে নেয় নেই। সেখানে তরুণদের দল এনসিপি জামাতে গেল, সেক্ষেত্রে এনসিপির প্রতি দীর্ঘদিনের যেটা মানুষের অভিযোগ যে এটা জামাত প্রভাবিত বা জামাত ব্যাকড, জামাত নিয়ন্ত্রিত, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে মানুষের সামনে দৃশ্যমান হয়েছে। তো যাই হোক, একটা পরিস্থিতির মধ্যে দিয়ে অভিজ্ঞতা তৈরি হয়। আমার মনে হয় যে আগামীতে আমাদের এই আন্দোলনের বন্ধুরা, এনসিপি একটা সঠিক ট্র্যাকে আসবে, আমরা নিজেরাও আরও কাছাকাছি বোঝাপড়ার সুযোগ পাবো এবং ভবিষ্যতে বিশেষ করে এই দেশের মানুষের প্রত্যাশা পূরণে আমরা হয়তো কাজ করতে পারবো। এনসিপি লাঞ্ছিত হয়েছে, কিন্তু আপনার দল গণ অধিকার পরিষদ, সেটাও তো অনম্যান আর্মি হয়ে গেল। এখন এখানে আসলে বলতে গেলে যে ধরেন গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা যদি এনটি বিএনপি একটা পজিশন নিতাম, তাহলে কিন্তু আমাদের রাজনীতি কারণ দেশে তো ধরেন দুইটা দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। তো স্বাভাবিকভাবেই গণঅভ্যুত্থান পরবর্তী সময় বিএনপি অলিখিতভাবে মানুষ মনে করে সরকারে, কিন্তু মানুষ আসলে বিরোধী স্ট্যান্ডকে পছন্দ করে। আমরা যদি বিএনপির বিরুদ্ধে অবস্থান নিতাম, সমালোচনা সোচ্চার থাকতাম, তাহলে আবার ধরেন আমাদের একটু রেটিংটা বাড়তো, এনসিপি যে জায়গাটা নিচ্ছে সেই জায়গাটা আমাদের তৈরি হতো। কিন্তু আমাদের দীর্ঘদিনের আসলে একটা বোঝাপড়া বিএনপির সাথে, তারেক রহমানের সাথে, আমরা সেই কমিটমেন্টের জায়গা থেকে সরতে চাইনি, যে কারণে আমরা কিন্তু বিএনপির বিরোধিতা করিনি বা বিএনপির অ্যাগেনস্টে দাঁড়াইনি, যার ফলে আমরা বিএনপির সাথে নির্বাচন জোট করেছি। এখন বিএনপি আমাদেরকে এখানে 2টো সিটে ছাড় দিয়েছে। বিএনপি যদি 10টা সিটে ছাড় দিত, তাহলে আবার ধরেন আমার তো মিনিমাম 8 জন এমপি হয়ে বের হয়ে আসতো। কিংবা আমি যদি এককভাবেও নির্বাচন করতাম কিংবা অন্য জোটেও নির্বাচন করতাম, তাও কিন্তু আমার 8-10 জন এমপি অন্তত মিনিমাম বের হয়ে আসতো, যেটা এনসিপির ক্ষেত্রে হয়েছে। আমরা তো আসলে একটা রাজনৈতিক কমিটমেন্টের জায়গা থেকে সরি নাই, দীর্ঘদিন বিএনপির সাথে ছিলাম। সেক্ষেত্রে আমার বিশ্বাস যে বিশেষ করে তারেক রহমান রাজনীতির বাস্তবতাটা বুঝেন, সে গণ অধিকার পরিষদ আজকের এই যে পরিবর্তিত প্রেক্ষাপট তৈরিতে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং বলা চলে এই পরিস্থিতির পাইওনিয়ার। এবং তারেক রহমান এটা একাধিকবার বলেছেন যে ভবিষ্যতে আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে, আপনাদেরকে দেশে আপনার ঘুরে দাঁড়াতে হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে অন্তত আমাদের দল থেকে আমি একবার নির্বাচিত হলেও সামগ্রিকভাবে আমাদের দলকে মূল্যায়ন করে রাজনীতির জন্য গণ অধিকার পরিষদ তরুণদের নেতৃত্বে একটা অবস্থান তৈরি করতে পারে, দেশে প্রগতিশীল রাজনীতির বিস্তারে কাজ করতে পারে, সেই বিষয়ে তারেক রহমান একটা শুভ দৃষ্টি থাকবে আমাদের প্রতি সবসময়। সর্বশেষ জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে রাশেদ খানকে নিয়ে অনেক আলোচনার সমালোচনা আছে, জানি এটা বিষয়টা আপনার কাছে বিব্রতকর। তার ব্যাপারে আপনার দলের নেতাকর্মীদেরও অনেক ক্ষোভ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তার কারণেই আপনি আসন সংখ্যা কম পেয়েছেন, স্যার কম পেয়েছেন, এবং তাকে কি আবার ফেরত নেবেন কিনা? না, রাশেদ খান গণ অধিকার পরিষদে আছে, কারণ আমরা একসাথে আপনার বলা চলে একেবারেই আন্দোলন সংগ্রাম থেকে উঠে এসেছি এবং এইটা শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক না, এখানে আসলে পরিবারেরও ঊর্ধ্বে সম্পর্কটা আমাদের যে একটা কঠিন সময়ে পারস্পরিক বোঝাপড়া, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা। এবং রাশেদ খান অনেকে বলে বিএনপিতে যোগ দিয়েছে, প্রকৃত অর্থে এটা আমাদের সাথে আলাপ আলোচনা করি, কারণ ওই সিটে তার জিততে হলে ধানের শীষে বা একটা প্রতিযোগিতা করার জন্য সারা বিকল্প আসলে খুব বেশি ছিল না, নেতাকর্মীরা কাজ করতে হবে, এটা আমরা ডিসিশন নিয়ে আমরা, এবং তারেক রহমান চেয়েছেন যে তিনি ওই আসনে নির্বাচন করুক এবং তারেক রহমান কিন্তু তার জন্য ওখানে গিয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত দিয়েছি। এখন স্বাভাবিকভাবেই প্রত্যেকটি মানুষের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টার আছে, সব ক্যারেক্টার সব বৈশিষ্ট্য সব মানুষের কাছে পছন্দনীয় হয় না। কিছু ক্ষেত্রে আমাদের নেতাকর্মীর মধ্যে রাশেদ খানের সমালোচনা করে, আবার আমারও অনেকে সমালোচনা করে, এই তো আলোচনা সমালোচনা নিয়েই তো মানুষ। সবশেষ জানতে চাই যে আপনারা সরকার গঠন করতে যাচ্ছেন, আপনার জোট সরকারে যাচ্ছে, হয়তো আপনিও মন্ত্রিসভায় থাকবেন, তো
আগের সরকারগুলোর সাথে এটার বৈশিষ্ট্যগত কি কেমন পার্থক্য হবে? বিগত সরকারগুলোর থেকে এই সরকারের আমি মনে করি যে বিস্তর ফারাক এবং পার্থক্য হবে। প্রথমত এই সরকার নেতৃত্ব দেবেন জনাব তারেক রহমান, যদি উনি প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু ওনার যে চিন্তা ভাবনা সেটা আমরা আন্দোলন সংগ্রাম থেকে দেখেছি, বুঝেছি। ইউরোপ মানে ইংল্যান্ডের মতো এক দেশের 17 বছর ছিলেন, ওই সমস্ত দেশের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, এগ্রিকালচার, বিভিন্ন সিস্টেম দেখেই কিন্তু তিনিও এই দেশের সাথে কোনটাকে খাপ খাওয়ানো যায় এই সমস্ত চিন্তা ভাবনাগুলো করেছেন এবং আমাদের সাথে আলাপ আলোচনা করেই কিন্তু বেশ কিছু পরিকল্পনাও নিয়েছেন, যেটা তিনি দেশে এসে বলেছেন বিশাল জনসভায় যে আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। এবং আপনার নির্বাচনী জনসমাবেশে শুনেছেন তিনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন। যেহেতু আমাদের এই মধ্যবিত্ত নিম্নবিত্ত সমাজে নারীরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে থাকে কিংবা অনেক ক্ষেত্রে নিগ্রহের শিকার হয়, তো ফ্যামিলির ক্ষেত্রে নারীদেরকে প্রাধান্য দিয়ে যে ফ্যামিলি কার্ডের কথা বলছে, কৃষি প্রধান বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে, কৃষকদেরকে উৎসাহিত করতে কৃষক কার্ডের কথা বলেছেন। আমাদের ওভার পপুলেটেড কান্ট্রি, এটাকে একটা হেলদি জেনারেশন নেশন হিসেবে গড়ে তোলার জন্য স্বাস্থ্য কার্ডের কথা বলেছেন। তো এই ধরনের বেশ কিছু চিন্তাভাবনা পরিকল্পনা আছে, একেবারেই প্রো পিপল এবং একটা জনকল্যাণমুখী পলিসি আমরা তার মধ্যে দেখেছি। বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বিগত দিনগুলোতে যেভাবে এক দেশ কেন্দ্রিক একটা পররাষ্ট্র নীতি ছিল, সেখানে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে কিন্তু তারেক রহমান পরিষ্কার করেছে যে বাংলাদেশ ফার্স্ট।